আজকে আমরা একটু কথা বলবো ব্ল্যাক রক নিয়ে, মানে বিশ্বের অন্যতম বড় অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা। হ্যাঁ, ব্ল্যাক রক। আমাদের আলোচনার ভিত্তিটা হচ্ছে ওদেরই একটা রিপোর্ট 2019 সালের ফেব্রুয়ারি মাসের, মানে ওদের নিজস্ব ভিউ পয়েন্ট আর কি। ঠিক। তো আমরা বোঝার চেষ্টা করব যে ব্ল্যাক রক আসলে কি করে, মানে সাধারণ ব্যাংক থেকে ওরা ঠিক কোথায় আলাদা, আর ওদের বিশেষত্বগুলোই বা কি। হ্যাঁ, একদম। লক্ষ্যটা হলো ওদের কাজের ধরনটা বোঝা, বিশেষ করে ওরা যে ক্লায়েন্টদের প্রতিনিধি হিসেবে কাজ করে সেই ভূমিকাটা। ওরা তো শুরু করেছিল 1988 সালে, আর ধরুন 2018 সালের শেষে ওদের হাতে প্রায় $6 ট্রিলিয়ন অ্যাসেট ছিল ব্যবস্থাপনার দায়িত্বে। 6 ট্রিলিয়ন, এটা তো বিশাল অঙ্ক। হ্যাঁ, সংখ্যাটা আসলে অনেক বড়। আচ্ছা, এই যে নিউ ইয়র্কে শুরু হলো মাত্র 8 জন অংশীদার মিলে, আজকের এই বিশাল জায়গায় ওরা এলো কি করে? দেখুন, মূলত দুটো পথে। প্রথমত, সারা বিশ্ব থেকে ক্লায়েন্টদের, মানে যাদের টাকা ওরা ম্যানেজ করে, তাদের আস্থা অর্জন করেছে। আচ্ছা, কাদের বোঝাচ্ছে, মানে কাদের টাকা এরা দেখে? ও অনেক রকম। ধরুন, বড় বড় পেনশন ফান্ড আছে, সরকারি সংস্থা আছে, বীমা কোম্পানিগুলো আছে, আবার সাধারণ ব্যক্তি বিনিয়োগকারীও আছেন। আচ্ছা আচ্ছা। এদের সবার জন্যই ব্ল্যাকরক নানা ধরনের অ্যাসেট ম্যানেজ করে। মানে ধরুন, শেয়ার বাজারে বিনিয়োগ, যেটাকে ইকুইটি বলে, ফিক্সড ইনকাম মানে বন্ড বা ওই জাতীয় জিনিস, বা অন্য ধরনের বিনিয়োগও আছে, অল্টারনেটিভস। শুধু ম্যানেজ করা নাকি অন্য কিছুও? না না, পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানে ঝুঁকি সামলানো, আর অ্যাডভাইজারি সার্ভিস মানে পরামর্শ দেওয়া, এগুলো ওদের কাজের মধ্যে পড়ে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওদের কাছে যে মোট অ্যাসেট আছে তার প্রায় 2/3 হলো মানুষের রিটায়ারমেন্ট সেভিংস, মানে অবসর জীবনের সঞ্চয়। তার মানে বহু মানুষের অবসরের ভরসার একটা বড় অংশ এদের হাতে। তা এদের কাজকর্ম কি শুধু আমেরিকাতেই? না না, একেবারেই না। 30টারও বেশি দেশে ওদের অফিস আছে, আর প্রায় 25টা জায়গায় ওদের ইনভেস্টমেন্ট সেন্টার আছে। মানে ধরুন, লন্ডন, টোকিও, হংকং, এরকম সব বড় শহরে। তার মানে গ্লোবাল প্রেজেন্স। হ্যাঁ, একদম। এর ফলে ওরা আন্তর্জাতিক অভিজ্ঞতা আর স্থানীয় বাজারের জ্ঞান দুটোই কাজে লাগাতে পারে। আর মালিকানার দিক থেকেও কিন্তু ওরা স্বাধীন। মানে কোনো একক শেয়ার হোল্ডার নেই যে বেশিরভাগ শেয়ার ধরে রেখেছে। বোর্ডের বেশিরভাগ সদস্যই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। বোঝা গেল, পরিধিটা বিশাল। কিন্তু একটা প্রশ্ন মনে আসে প্রায়, সাধারণ ব্যাংক, মানে আমরা যে ব্যাংকগুলোর সাথে পরিচিত, তাদের সাথে ব্ল্যাক রকের মতো অ্যাসেট ম্যানেজারের মূল ফারাকটা কোথায়? এটাই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ব্ল্যাক রকের মতো অ্যাসেট ম্যানেজাররা কাজ করে যাকে বলে এজেন্সি মডেলে। এজেন্সি মডেল? হ্যাঁ, মানে হলো ওরা নিজেদের টাকা নিয়ে ব্যবসা করে না। ওরা অন্যদের টাকা, মানে ক্লায়েন্টদের টাকা বা অ্যাসেট, সেটা ম্যানেজ করে। ওরা হলো ক্লায়েন্টের এজেন্ট বা প্রতিনিধি। প্রতিনিধি? হ্যাঁ, আর তাদের একটা ফিডিউশিয়ারি দায়িত্ব থাকে। মানে আইনি আর নৈতিকভাবে ওরা বাধ্য ক্লায়েন্টের সবচেয়ে ভালো স্বার্থটা দেখতে। আচ্ছা, তার মানে ক্লায়েন্টের টাকাটা সরাসরি ব্ল্যাক রকের হাতে থাকে না। এটা একটু পরিষ্কার করবেন। ঠিক ধরেছেন। ক্লায়েন্টের যে অ্যাসেট, সেটা সাধারণত অন্য কোনো থার্ড পার্টি কাস্টোডিয়ান বা জিম্মাদারের কাছে সুরক্ষিত থাকে। অ্যাসেট ম্যানেজারের কিন্তু ওই টাকার ওপর সরাসরি কন্ট্রোল থাকে না। ও, ব্যাংক যেমন নিজেদের টাকা, মানে ব্যালেন্স শিট ব্যবহার করে ব্যবসায়িক ঝুঁকি নেয়, অ্যাসেট ম্যানেজাররা সাধারণত সেটা করে না। ওরা নিজেদের পয়সা দিয়ে ট্রেড করে ঝুঁকি নেয় না, যেটাকে বলে প্রিন্সিপাল ট্রেডস। বা ধরুন, ধার করে ব্যবসাও বাড়ায় না, মানে ব্যালেন্স শিট লিভারেজ ব্যবহার করে না। তাহলে এদের আয়টা আসে কোথা থেকে? আর মানে বিনিয়োগের ঝুঁকিটা কে নেয়? ওদের আয়টা আসে মূলত ক্লায়েন্টের যে পরিমাণ অ্যাসেট ওরা ম্যানেজ করছে, মানে অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা AUM, সেটার উপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ফি হিসেবে। আচ্ছা, ফি থেকে? হ্যাঁ, এই মডেলটা ক্লায়েন্টের স্বার্থের সাথেও বেশ সঙ্গতিপূর্ণ। আর ঝুঁকির কথা যা বললেন, লাভ বা লোকসান যাই হোক না কেন, সেটা পুরোটাই ক্লায়েন্টের। মানে কোনো সরকারি গ্যারান্টি নেই? একদমই না। ব্যাংকের ডিপোজিটে যেমন একটা সরকারি গ্যারান্টি থাকে, বা দরকার হলে সেন্ট্রাল ব্যাংক টাকা দেয়, এখানে তেমন কিছু নেই। মনে করে দেখুন, 2008-এর যে ফিন্যান্সিয়াল ক্রাইসিস হলো, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু কোনো বড় অ্যাসেট ম্যানেজার সরকারি সাহায্য বা বেল আউট পায়নি। ঝুঁকিটা এখানে ক্লায়েন্টই নেয়। এই এজেন্সি মডেল আর ঝুঁকির ব্যাপারটা পরিষ্কার হলো। কিন্তু ব্ল্যাক রকের এমন কি নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা ওদেরকে অন্যদের থেকে আলাদা করে? অবশ্যই আছে। প্রথমত, ওরা যখন শুরু করে
তখন থেকেই কিন্তু ওরা একটা স্বতন্ত্র সংস্থা হিসেবে নিজেদের তৈরি করেছে, যাদের মূল ফোকাস ছিল অ্যাসেট আর রিস্ক ম্যানেজমেন্ট। শুরু থেকেই? হ্যাঁ, ওদের একটা নিজস্ব কালচার আছে, ওরা বলে ওয়ান ব্ল্যাক রক। এর মূল আইডিয়া হলো ক্লায়েন্টের প্রতি বিশ্বস্ত থাকা, পারফরমেন্সের ওপর জোর দেওয়া আর ইনোভেশন, মানে নতুন কিছু করা। ওরা মনে করে ক্লায়েন্টের বিশ্বাসটাই ওদের সবচেয়ে বড় অ্যাসেট। আর টেকনোলজি, আলাদিন নাকি একটা প্ল্যাটফর্মের কথা শোনা যায়। হ্যাঁ, অ্যালাদিন, এটা ওদের একটা বিশাল শক্তি। এটা ওদের নিজেদের তৈরি একটা খুবই সফিস্টিকেটেড রিস্ক অ্যানালাইসিস টেকনোলজি প্ল্যাটফর্ম। নিজেদের তৈরি? হ্যাঁ, এবং এটা ওরা সে 1988 সাল থেকে বানাচ্ছে আর উন্নত করছে। এটা শুধু যে ওদের নিজেদের লোক ব্যবহার করে তাই না, ব্ল্যাক রক সলিউশনস নামে ওরা বাইরের ক্লায়েন্টসদেরও এই টেকনোলজি সার্ভিসটা দেয়। ও আচ্ছা। এটা ওদেরই বিশাল স্কেলে কাজ করতে আর ঝুঁকি সামলাতে বিরাট সাহায্য করে। একটা বড় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলতে পারেন। ইন্টারেস্টিং। রিপোর্টে ইনভেস্টমেন্ট স্টুয়ার্ডশিপ বলেও একটা কথা আছে, ওইটা কি জিনিস? এটাও খুব গুরুত্বপূর্ণ। ওদের 40 জনেরও বেশি লোকের একটা ডেডিকেটেড টিম আছে। 40 জনের বেশি? হ্যাঁ, যারা বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানির ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ রাখে। ওদের কাজ হলো কোম্পানিগুলোকে লং টার্মে ভালো ভ্যালু তৈরি করতে উৎসাহিত করা, টেকসই বা সাস্টেইনেবল ভ্যালু। মানে কোম্পানিগুলোর উপর প্রভাব খাটানো? ঠিক প্রভাব খাটানো না বলা ভালো, এঙ্গেজ করা। ওরা বছরে প্রায় 17,000 কোম্পানির মিটিংয়ে ভোট দেয়, মানে প্রক্সি ভোটিং করে। আর আজকালকার দিনে খুব জরুরি বিষয়, মানে পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক বা ইএসজি ফ্যাক্টরগুলো। ইএসজি? হ্যাঁ, সেই ইএসজি ইস্যুগুলো ওরা খুব গুরুত্ব দিয়ে দেখে। বিনিয়োগের সিদ্ধান্তে এগুলোর ভূমিকা বাড়ছে। এছাড়াও ওদের নিজস্ব একটা রিসার্চ উইং আছে, ব্ল্যাকরক ইনভেস্টমেন্ট ইনস্টিটিউট বা BII। ওরা বাজার, অর্থনীতি এসব নিয়ে গভীর অ্যানালিসিস করে, যেটা ওদের নিজেদের পোর্টফোলিও ম্যানেজার আর ক্লায়েন্ট দুজনেরই সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, ব্ল্যাকরক আসলে একটা বিশাল মাপের অ্যাসেট ম্যানেজার, ক্লায়েন্টদের প্রতিনিধি হিসেবে কাজ করে, আর এই মডেলটাই ব্যাংক থেকে একদম আলাদা। ওদের ব্যবসার ধরন, অ্যালাডিনের মতো টেকনোলজি আর এই ইনভেস্টমেন্ট স্টুয়ার্ডশিপ এর মতো বিষয়গুলো ওদের কাজকে বেশ স্বতন্ত্র করে তুলেছে। একদম তাই। ক্লায়েন্টদের প্রতি ওদের যে ফিডুশিয়ারি দায়িত্ব আর লং টার্ম ভ্যালু তৈরির ওপর জোর দেয়া, এটাই ওদের কাজের মূল ভিত্তি। আর ঠিক এই জায়গা থেকেই হয়তো একটা বড় প্রশ্ন উঠে আসে, যেহেতু ব্ল্যাকরকের আকার এত বিশাল আর ওরা ক্লায়েন্টদের প্রতিনিধি হিসেবে হাজার হাজার কোম্পানির ওপর, মানে তাদের ব্যবসায়িক সিদ্ধান্তের ওপর একটা প্রভাব রাখে, বিশেষ করে ইএসজি স্ট্যান্ডার্ড মানার ব্যাপারে। তো প্রশ্নটা হলো, ওদের এই বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তগুলো আসলে গ্লোবাল ইকোনমি বা কোম্পানিগুলোর আচরণকে ঠিক কতটা নিয়ন্ত্রণ বা প্রভাবিত করতে পারে? মানে এর গভীরতাটা কতখানি? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।